শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। দেখুন, আমরা সবাই বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের গোপাল এবং রাখালের কথা পড়েছি। এই গোপাল এবং রাখাল বাঙালি মধ্যবিত্তের মনে একেবারে গেঁথে গিয়েছে। গোপাল মানেই সুবোধ বালক, আর রাখাল মানে তিনি দুষ্টুমি করেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটায়। এখন বাঙালির কাছে সাদা আর কালো, আবার মধ্যখানে ধূসরতাও ইদানিংকালে খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি কেন গোপাল এবং রাখালের কথা বললাম, অনেকটা আজকের দিনটা যদি বঙ্গ রাজনীতির দিকে আমরা চোখ ফেলি, তাহলে কোথাও যেন মনে হচ্ছে যে কোথাও দুটি চরিত্র একেবারে ভিন্ন রকম লড়াইতে রয়েছে। একজন লড়াইতে রয়েছে নিজেকে বাঁচাতে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এক প্রকার কড়া নির্দেশ দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরের নমুনা দিতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন। এবং সেই সময় দাঁড়িয়ে মিনমিন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলেন যাতে ডিম ছোড়া না হয়, অর্থাৎ একজন ডিমের থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় দ্বারস্থ হয়েছেন বিভিন্ন জায়গায়, গলার স্বরের নমুনা দিতে কার্যত অনেক টালবাহানা করেছেন। কিন্তু এই তিনি নির্বাচনের আগে কত তার জোশ ছিল, তিনি বারবার বলেছেন হালকা করে ডিজে বাজিয়ে দেবেন। এখন মুশকিলটা হচ্ছে হালকা করে নয়, বেশ জোরেই ডিজে বাজছে, এবং তার শিকার হচ্ছেন ভাইপো। এক ঝলক দেখে নেব ঠিক কি বলেছিলেন তখন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবো। 4 তারিখের পর সব জায়গায় আপনারা শৃঙ্খলা বজায় রেখে সবুজ আবির খেলবেন, রবীন্দ্রসঙ্গীত বাজবে, আর যেখানে দরকার হবে রবীন্দ্রসঙ্গীতের সুরে একটু হালকা করে ডিজেও বাজবে। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। ऐसा जवाब देना है, करारा जवाब देना है कि 100 साल तक ये भाजपा वाले याद रखे, 100 साल तक। डीजे 4 तारीख आराम से बजेगा, रविंद्र संगीतও বাজবে, ডিজেও বাজবে, রবীন্দ্র সঙ্গীতও বাজবে, ডিজেও বাজবে, কানের পাশে বাজবে ডিজে, রবীন্দ্র সঙ্গীতের তালে তালে বাজবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। শুধু এখানেই শেষ নয়, আমরা এই খবরটা আপনাদের আগে ভাগেই দেখিয়েছিলাম। টাফ টকে আপনারা দেখেছিলেন, সেখানে অভিজিৎ দাস ববি বলেছিলেন রবীন্দ্রনগরে আজকে অভিযোগ দায়ের হলো। এর আগেও কিন্তু অভিযোগ হয়েছে সেবাশ্রয় নিয়ে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে এখনো পর্যন্ত 4টি থানাতে সেবাশ্রয়ের ব্যাপারে অভিযোগ করা হয়েছে, অবশ্যই ভাইপো এবং তার গ্যাংয়ে যারা ছিল তাদের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, সরিষার পারুলিয়া এবং আজকে রবীন্দ্রনগরে যে বিষয়ে অভিযোগ করা হলো, যে কথাটা আপনারা আগেই বলছিলাম, টাফ টকে কিন্তু অভিজিৎ দাস ববি তার সব বিস্তারে বর্ণনা করেছেন। একবার একটু মনে করিয়ে দেবো। কিছু কিছু ভিডিও আমরা দেখেছি, কিছু কিছু খবর আমরা শুনেছি, শুধু অবর্ণীয় অবস্থা, মানে এই রুগীদের। আপনাকে আমি তো ভিডিও তো কিছু আমি দেখেছি, মানে পাঠিয়েছিলাম আপনার, তো একটা চ্যানেলও আমি সেদিনকে দেখিয়েছিলাম। তো
মানে চোখে জল চলে আসছে। হ্যাঁ, এই আপনাকে আমি এই ভিডিওটা দেখালে আপনি বুঝতে পারবেন যে কী পরিস্থিতি। আপনাদেরও পাঠিয়েছি আমি হ্যাঁ, আমাদের কাছে আছে। হোয়াটসঅ্যাপে। এই ভদ্রমহিলার তো পুরো পাই চলে গেছে সেবাশ্রয়ের জন্য, তাই না? তো কী করা যাবে? আপনার এরকম প্রচুর রয়েছে যে ভিডিওতে, আপনি ভিডিওটা শুনলেও বুঝতে পারবেন যে কী বলছে উনি। নমস্কার, মহেশতলা মিউনিসিপ্যালিটির 7 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আমার মাকে নিয়ে বিগত বৎসরেতে অভিষেক ব্যানার্জির মাননীয় এমপি মহাশয় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে মাকে দেখাতে গিয়েছিলাম। সেইখানে সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারতো। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচ করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললো এমআর বাঙুর যেতে, এমআর বাঙুরে গেলাম। এমআর বাঙুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন। মৃত্যুর শয্যায় 9 দিন পর যখন ধরা পড়ে যে পায়ের শিরা কেটে গেছে, তখন হসপিটাল মেডিকেল বোর্ড নড়ে চড়ে বসে এবং বিভিন্ন হসপিটালের মেডিকেল বোর্ডরা, শিয়ালদা ন্যাশনাল মেডিকেল কলেজ, পাকসারকাস ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, বিভিন্ন ডক্টররা মেডিকেল করে তখন আর ওনাকে বাঁচাতে পারেনি। আমি বারংবার এমপি সাহেবের অফিসে গিয়েছি, আমাকে কোনো সময় এমপি সাহেবের অফিসে দেখা করতে দেয়নি। মাকে বাঁচানোর জন্য তখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়, মায়ের পুরো সম্পূর্ণ অ্যাম্পুটেশন হয় এবং সেই অ্যাম্পুটেশনের পা কেটে বাদ চলে যায়। আমরা এই পুরোটা দেখেছি এবং এটা 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 সত্যি খুব হৃদয় বিদারক ঘটনা। এরকম প্রচুর ঘটনা আছে, আপনি যদি চান আমি পাঠিয়ে দেবো সব। না না, অবশ্যই পাঠাবেন, কারণ এবং সাধারণ মানুষের আপনি জানা বলুন উচিত। না যে প্রেসক্রিপশনগুলো যেগুলো দিয়েছে, এই আপনার মনে হয় এগুলো প্রেসক্রিপশন? এই মহিলাটা দেখুন প্রেসক্রিপশন লিখছে, যে রেফারেন্স সে প্রেসক্রিপশন, আপনি অবাক হয়ে যাবেন। দেখুন প্রেসক্রিপশনটা দেখুন। অভিষেক ব্যানার্জি ইজ এ ক্রিমিনাল মাইন্ডসেটের একটা সাইকো। আমি বলছি তো সাইকো। আপনার মনে হচ্ছে সাইকো? আমার মনে হচ্ছে সাইকো। ও সাইকো বলেই তো ও চেয়েছে যে একমাত্র ওরাই থাকবে, আর কেউ থাকবে না। দেখুন, একজনের বিরুদ্ধে শুধু যখন অভিযোগ আর অভিযোগ, তিনি কার্যত তাড়া খেয়ে বেড়াচ্ছেন, আর কিছুদিন বাদে আদালতের দরজায় দরজায় তাকে ঘুরতে হবে এবং তারপরে অনেকেই আশা করছেন এর একটা ফয়সলা হবে। দেখুন, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, অন্যায় করলে শাস্তি তো তাকে পেতেই হবে। আবার অন্যদিকে দেখুন শুভেন্দু অধিকারীকে, এই মুহূর্তে তিনি রাজধর্ম পালন করছেন। এই রাজধর্ম পালনের জন্য কোনো বাধাই তিনি আর মানছেন না। আজকে হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যেরকম বৃষ্টি হয়েছে তাতে হেলিকপ্টার বিপজ্জনক ছিল। বাতিল হলো তার উড়ানযোগে যাত্রা। বাদ মানেননি, তিনি একেবারে শটান গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। তারপর কৃষ্ণনগরে কিছুক্ষণের জন্য খুব অল্প খাওয়া দাওয়া বিশ্রাম, তারপর তিনি আবার রওনা দিলেন বহরমপুরের পথে। মুর্শিদাবাদে গিয়ে তিনি ঘোষণা করলেন, দেখুন তার এই মুর্শিদাবাদ সফর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করেছেন, অর্থাৎ যা যা কথা দিয়েছিলেন, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় ইত্যাদি প্রসঙ্গে মানুষকে আশ্বস্ত করতে ছুটে গিয়েছেন। অন্যদিকে তার কিন্তু রাজনৈতিক বক্তব্যও ছিল না, এখানে কোনো তোষণ ছিল না। জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে টালবাহানা করা, অর্থাৎ এর রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা আরও একবার কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন যে এখানে ইসলামিক উগ্র জঙ্গি জেহাদিগিরি চলবে না এ রাজ্যে। আবার তার পাশাপাশি এটাও কিন্তু তিনি স্পষ্ট বলেছেন, এখনো পর্যন্ত একজন মুসলিম, একজন সংখ্যালঘুকে কোনো রকম অন্যায় বা কোনো রকমভাবে তাদের প্রতি অবিচার করা হয়নি। তার কারণ নির্বাচনের সময় বারবার তো প্রচার করা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি নাকি পশ্চিমবঙ্গে সরকারে এলে ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে থাকতে হবে সংখ্যালঘুদের। আজকে তাই সদর্পে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, দেখিয়ে দিন তো একজনকেও আমরা আটকে রেখেছি অন্যায়ভাবে। আবার
এ বলে তিনি তোষণ করেননি। তিনি খুব পরিষ্কার সবক শেখানোর জন্য বলে দিয়েছেন যে কোনো রকম রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডকে কিন্তু আশকারা দেওয়া হবে না। একবার তার মুখ থেকেই শুনে নিন। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলাতে 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিল। আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 করে টাকা 1 জুলাই দিয়েছি। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত জি রামজিতে 125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলডরা 450 টাকা ডেলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবেন। আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘির চোর তৃণমূলের প্রধানরা বাড়িগুলো বিক্রি করেছে, গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি। নিজেদের গোয়াল ঘর, ফিশারির ঘর, অবৈধ ঘর, 3 তলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। রেজিনগর নওদাতে পেঁয়াজের জন্য হিমঘর স্থাপন, সেচের ব্যবস্থা করা এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজকেই আমি ঘোষণা করেছি আরো ডাক্তার আসবে। আপনাদের আরো বেশি করে নিউরোসার্জন, কার্ডিয়াক, নেফ্রোলজি 4টে বিভাগে 80টা বেড, 10টা আরো আইসিসিউ আজকে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘোষণা করেছি। গঙ্গা ভাঙন আমরা রুখব। 3600 কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবেন। আজকে সারাদিন দুপুরের পর থেকে আপনার জেলার উন্নয়নের কথা আমরা বলেছি, উন্নয়নের কথা ভেবেছি। দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে আরো শিক্ষা, আরো স্বাস্থ্য, আরো হাতে কাজ, আরো আবাস, আরো পরিশ্রুত জল, কৃষকের ফসলের দাম, প্রাণী সম্পদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এমএসএমই, হর্টিকালচারে আরো কাজ, আরো 125 দিনের কাজকে জনপ্রিয় করা, আরো নিকাশি খাল খনন, আরো ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, আরো ঐতিহ্য হেরিটেজকে, মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, আরো ইউনিভার্সিটি, রঘুনাথগঞ্জ, রেজিনগর শিল্প তালুকে আরো শিল্প আনা, থানাগুলোতে আরো পুলিশ কর্মচারী, স্বাস্থ্যকেন্দ্রে আরো ডাক্তার নার্স, স্কুলগুলোতে, কলেজগুলোতে আরো শিক্ষক অধ্যাপক। এই কথাই সারাদিন আমরা বলেছি। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না, 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী কাকে থাকতে দিনই নাম বলুন বন্ধু। বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন প্রার্থনা বন্ধ করে দেবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।
আমি জানতে চাই তালিকাটা, জানতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটাই মন্ত্র বিকাশবাদ, উন্নয়ন। আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমরা বিকাশ চাই, উন্নয়ন চাই, বিরাসতকে বাঁচাতে চাই, ঐতিহ্যকে বাঁচাতে চাই। তাই কিরিটেশ্বরী মন্দিরকেও আমরা হেরিটেজের মধ্যে এনেছি। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। দেখুন, আমাদের দেশে আপার হাউস অর্থাৎ উচ্চ কক্ষ, রাজ্যসভা, সেই রাজ্যসভাতে একটা একসময় অলিখিত রেওয়াজ ছিল এমন সব মানুষকে তারা মনোনীত করে পাঠাতেন যারা বিদ্যা, বুদ্ধি, মেধায়, উৎকর্ষতায় যারা সত্যি আমাদের সমাজে আলো করে রয়েছেন। এবং এটা তো ঠিক কথা, বিদ্যা, বুদ্ধি, পণ্ডিত যারা, তারা যদি রাজ্যসভার মতো উচ্চকক্ষে যান তাহলে আমাদের গণতন্ত্রের মান, দেশের মান আরও বিস্তৃত হবে। কিন্তু হলো তার উল্টো। যাদের বিশেষ করে একেবারে ডাইরেক্ট ইলেকশনে অর্থাৎ সরাসরি নির্বাচনে জিততে যারা অক্ষম, যারা পরজীবী, পরগাছা, তাদের মতো লোকজন গিয়ে জড়ো হচ্ছে উচ্চকক্ষে। না, আমি কখনোই বলবো না শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি বিদ্যা, বুদ্ধি, উৎকর্ষতা, মেধায় একটা অনন্য জায়গা তিনি অধিকার করেছেন। তিনি এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং সবচেয়ে বড় কথা, তাকে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাকে বিচরণ করতে হয়। এইসব মানুষরাই যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, এরা তো উচ্চকক্ষে থাকবেন, এরা উচ্চকক্ষকে আলো করে থাকবেন। এর বাইরে এমন কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময় উচ্চকক্ষে গিয়েছেন, তার কারণ অবশ্যই যে কথা বলছিলাম, তাদের মেধা, বুদ্ধি, তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য। আপনারা জানেন ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনিও রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত ছিলেন। হ্যাঁ, মানছি অনেকেই বলবেন সবই তো সংখ্যাগরিষ্ঠের জয়, সেটাই তো হয়। তার কারণ সমীকরণটা তো সেইভাবেই সাজানো রয়েছে, অর্থাৎ সংখ্যায় যে বলীয়ান, যে বলবান, তার কথাই তো খাটবে। কিন্তু এক্ষেত্রে বলে নেওয়া ভালো, অতীতে বিরোধী দল থেকেও এমন সব মানুষজন রাজ্যসভায় গিয়েছেন, তারা আলো করে রয়েছেন। এ নিয়ে আমরা একটা আলাদা এক্সপ্লেনার তৈরি করব, সেখানে দেখাবো রাজ্যসভায়, ভারতবর্ষের রাজ্যসভায় কারাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের গণতন্ত্র, আমাদের দেশকে সমৃদ্ধ করেছে। কিন্তু এখন যারা খুব ন্যাকামি করে বললেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর তাদের হঠাৎ মনে হলো তৃণমূল খুব দুর্নীতিগ্রস্ত দল, তাদের হঠাৎ মনে হলো তাদের বিবেকে লাগছে, এবং কেউ কেউ তো রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন যে পদত্যাগ করে দিল রাজ্যসভা থেকে। বাবা, কি আত্মত্যাগ! কিন্তু অনেকে বলছেন এসবই হচ্ছে আসলে মুখোশ। কি বলছেন সৌগত রায়, একবার শুনে নিন। এটাই তো হওয়ার ছিল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। সুখেন্দু 17 বছর বিনা পরিশ্রমে, বিনা নির্বাচন জিতে রাজ্যসভার সদস্য ছিলেন। সেটা যাতে আরো 3 বছর থাকতে পারে তার ব্যবস্থা করবে। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। রাজ্যসভায় খুব কান খুলে পরিষ্কারভাবে শুনে নিন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা লড়তে ভয় পায়, যারা রাজনৈতিকভাবে পরজীবী অর্থাৎ
নিজের কোনো সংগঠন বা নিজের কোনো সাংগঠনিক প্রতিভা নেই, এমনকি নিজের কোনো মতাদর্শ নেই, তারা ঠিক লাইন করে একেবারে সেট করে চলে যায়। অনেকে বলছেন যে নির্বাচনের আগে থেকেই তলায় তলায় নাকি তাদের দৌরাত্ম্য চলছিল। আবার এটাও তো ঠিক কথা, একের পর এক বিল পাশ করাতে হবে, এবং তৃণমূল কংগ্রেস যতবার এ রাষ্ট্রের পক্ষে সহায়ক বিল এসছে ততবার তারা কোনো না কোনো কারণে হয় তারা সভাকক্ষ ত্যাগ করেছে অথবা তারা বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল আসতে চলেছে। এই বিলগুলো অনেকে বলছেন আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে ভারতবর্ষের রাজনৈতিক চরিত্রের, ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো। আর সেই কারণেই দরকার সংখ্যা। এবং চাণক্য বলেছেন, আপনারা সবাই জানেন, যে যুদ্ধক্ষেত্রে যখন আপনি আপনার মতবাদ, আপনি আপনার শুভ অশুভ লড়াইতে রয়েছেন, তখন অনেক ক্ষেত্রে আপনাকে কৌশলী হতেই হয়। এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারপর আপনার বিভিন্ন ধরনের তৃণমূল, বালিশ তৃণমূলের কথা শুনছেন, এদো তৃণমূল, অর্থাৎ যারা ভোটে হেরে গিয়েছেন, ভোটে হেরে গিয়ে যারা এই মুহূর্তে ডিম খাচ্ছেন, আবার এমনও তৃণমূল আছেন কেদো তৃণমূল, যারা কালীঘাটে রয়েছে শুধু কাঁদছে যে আমাদের সব কিছু কেড়ে নিল। আপনারা তো নিম্ন কক্ষে অর্থাৎ লোকসভায় দেখেছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা আবার হুমকি দিয়েছিল, ভাইরালও হয়েছিল, মনে আছে সেই অভিনেত্রীর কথা? তিনি বলেছিলেন যে 4 তারিখের পর 5 তারিখ থেকে ডিজে বাজবে অল্প অল্প। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, সেই পবিত্র মেদিনীপুরের মাটি যেখানে বিপ্লবের কথা প্রতিধ্বনিত হয়েছিল, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন। তিনিও কীরকম 360 ডিগ্রি পাল্টি খেয়েছেন। আপনারা তো জানেন এরা একটি একেবারে আমাদের সবারই অজানা একটি রাজনৈতিক দলের নাম লিখিয়ে এনডিএ সমর্থক হয়ে গেছে। গা বাঁচাতে, পাপ বাঁচাতে এবং সর্বোপরি সম্পত্তি রক্ষার জন্য আজকে তারা তা করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্নটা হচ্ছে, আপনি সমালোচনা করছেন কি করে? তার কারণ সংখ্যা যেখানে গণতন্ত্রে কথা বলে, সেখানে এই সমস্ত দলছুট চরিত্রহীন যারা রয়েছে, তারা নম্বরটা অর্থাৎ তাদের সংখ্যাটা তো গুরুত্বপূর্ণ। একে কি বলে জানেন? একে বলে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন। অর্থাৎ এই যে যারা সাংসদ তৃণমূল কংগ্রেসের ডিগবাজি খেয়ে এখন এনডিএ সমর্থক, অথবা এই যে তিনজন রাজ্যসভার যে 3 জন, এরা তো আসলে নিছকই সংখ্যা এবং ক্ষুদ্র স্বার্থ এদের নিয়ে আসা আর বৃহত্তর লক্ষ্য। এখন প্রশ্ন, সেই বৃহত্তর লক্ষ্যে পৌঁছাতে পারবে তো দেশ? কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, একবার শুনে নেব। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি করবে। ছোটবেলায় শুনতাম সাংবাদিকের কলম সেটা তরবারির মতোই ধারালো। আসলে সবাই তো জানি সেই বিখ্যাত কথা যে তরবারির থেকেও শক্তিশালী কলম।
আমরা যখন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতাম আমরা শুনেছিলাম যে প্রতিদিনের এই সংবাদ বিভিন্ন জায়গায় প্রিন্টে হতে পারে, অর্থাৎ খবরের কাগজের নিউজ প্রিন্টে হতে পারে, অন্যান্য মাধ্যমেও হতে হয়। সেখান থেকেই তো ইতিহাস মহাকালীর উপাদান সংগ্রহ করে নেয়। এখন প্রতিটা দিন এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো খুব তাৎপর্যপূর্ণ, আবার প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যা শুধুমাত্র এই সময়ের জন্য নয়, আগামী ভবিষ্যতের জন্য যা সুদূর প্রসারী একটা ফল বা প্রভাব আছে। আমরা চেষ্টা করব টাফ টক এক্সপ্লেনারে প্রতিদিনের ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে। মাঝে মধ্যেই আমরা নিয়ে আসবো টাফ টক এক্সপ্লেনার। জয় হিন্দ।